হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ অধ্যয়ন একাডেমি। অধ্যয়ন একাডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের মধ্যে অনেকের একটা আমার কাছে অনুরোধ ছিল যে অধ্যয়ন একাডেমিতে যেমন আমি তোমাদেরকে গাইড করছি যে এই পিএসসি মিসলেনিয়াস মেইনস সংক্রান্ত রাইটিং নিয়ে, ডেসক্রিপটিভ রাইটিং নিয়ে, তেমনি কিছু যেন আমাদের এই সোশ্যাল মিডিয়া, ইউটিউবে, ফেসবুকে, এগুলো জায়গাতেও আমরা দিয়ে থাকি ক্লাসগুলো, যাতে যাদের পক্ষে অনেক সময় অ্যাফোর্ড করা সম্ভব হয় না যে ক্লাসগুলো, তারাও অন্তত বেসিকটাকে একটু বুঝতে পারে যে বেসিক রাইটিংটা কীরকম করে লিখতে হয়, কেমন করে লিখলে ভুলের সম্ভাবনা কম থাকে, ইত্যাদি জিনিসগুলো। এবার আমি তোমাদের ডেসক্রিপটিভ রাইটিংগুলো লিখতে গিয়ে সাধারণত কতগুলো বৈশিষ্ট্য আমার চোখে ধরা পড়েছে। সেগুলো হলো যে প্রথমত বাংলা রাইটিংয়ের ক্ষেত্রে আমি যখন রাইটিং চেক করে থাকি তখন বাংলা রাইটিংয়ের ক্ষেত্রে দ্য মানে মার্জিনটা, ডিফারেন্সটা, খুব ভালো লেখা খুব খারাপ লেখার মধ্যে আমি কম দেখে থাকি। কারণ বাংলা আমাদের মাতৃভাষা বলে বাংলার ক্ষেত্রে আমি দেখেছি যে মানে আমি খুব ভালোর কথা বলছি না, কিন্তু মোটামুটি সকলে লিখতে পারে। এবার বাংলার ক্ষেত্রে ওভার কনফিডেন্স যে আমি, আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা খুব ভালো লিখি, এই যে কমপ্লাসেন্সিটা এবং এই যে ওভার কনফিডেন্সটা, এটা আমাদেরকে অনেক সময় শেষ করে দেয়। এর ফলে আমি দেখি যে অনেকেই, মোস্ট অফ আস এন্ড আপ ইন গেটিং ভেরি লেস মার্কস ইন বেঙ্গলি। কারণ ওই যে বাংলাতে প্র্যাকটিস করব না, পরীক্ষার হলে গিয়ে করে দেব, এই ধারণাটা আমাদেরকে বাংলার ক্ষেত্রে একটা অ্যাভারেজ মার্কস এনে দেয়, খুব ভালো মার্কস আনতে। কিন্তু কারণ আমি বাংলার মানে অনেক সময় অনুবাদগুলো দেখছিলাম তোমাদের, যখন আমি ধ্যানে খাতা চেক করছি, মানে তিনি ছিলেন খুব দয়ালু, মানে এই ফ্লোটাকে নষ্ট করে দেওয়া কিছু ওয়ার্ডসকে তোমরা ইউজ করো। এবং বারবার করে আমি যেটা বলি যে সেন্টেন্সকে জয়নিং করা, জয়নিং করে আমার যেরকম পড়তে ভালো লাগবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিকেবল বাংলা যেটা, সেটাতে রাখা। এবং সবসময় আমরা মানে সেন্টেন্সে অনুবাদ করে চলেছি। এবং এর ফলে কি হচ্ছে, অনেককে আমি দেখেছি যে আমি একটা দেশবন্ধু চিত্তরঞ্জনকে নিয়ে একটা লেখাকে আমি সেদিন ট্রান্সলেট করছিলাম, ওদেরকে শেখাচ্ছিলাম বাংলা, বা রহমতকে নিয়ে একটা কাবুলিওয়ালার একটা ট্রান্সলেশন। এবং সেক্ষেত্রে প্রথম লাইন এবং শেষ লাইনের মধ্যে একটা খুব সুন্দর ইমোশনাল কানেক্ট রয়েছে, যেটা তুমি যদি অক্ষরে অক্ষরে বঙ্গানুবাদ করতে চাও তাহলে তোমার পক্ষে বোঝা খুব মুশকিল, কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি ভাবানুবাদ করতে চাও তাহলে তুমি এই কানেকশানগুলো পাবে। এবং তোমার এই লেখার মধ্যে তুমি যে প্রথম লাইনটার সঙ্গে শেষ লাইনটাকে কানেক্ট করছো লেখার মধ্য দিয়ে, সেটা যেন পরিস্ফুট হয়, ফুটে উঠতে পারে। এই জিনিসগুলো সাধারণত আমি যখন বাংলা লেখা দেখে থাকি তখন দেখি যে একদম ফ্ল্যাট, এবং তার মধ্যে খুব বেশি যে মানে কি বলবো যে আমরা শুধু গতে বাঁধা লেখাতে বিশ্বাস করে চলেছি। এই জিনিসগুলো আমি বাংলা লেখার ক্ষেত্রে দেখেছি। কিন্তু এই ভুলগুলো মোরলেস সকলের মধ্যেই দেখা যায়, এবং যারা যারা সংশোধন করতে পারে ওয়েল এনাফ, তারা ভালো ভালো গুড এনাফ যে ভালো মার্কস তারা পেয়ে থাকে। কিন্তু ইংরেজির ক্ষেত্রে যেটা আমার দেখা যায়, ইংরেজির ক্ষেত্রে যে ডিফারেন্সটা চলে আসে আনফর্চুনেটলি, সেই ডিফারেন্সটা কিন্তু আমি এর আগেও বলেছি, সেটা হলো হিউজ। মানে আমি ধরো স্যাম্পল কিছু কপি চেকিং করতে গিয়ে আমার এরকম হয়েছে যে আমি কাউকে দিয়েছি 20% মার্কস, 25% মার্কস, এবং কাউকে দিয়েছি 70%, 75%, ইভেন 80% পর্যন্ত আমি দিয়েছি ইংরেজির ক্ষেত্রে। এবং এর ফলে কি হচ্ছে যে এই ডিফারেন্সটা, গ্যাপটা, যেহেতু 150 মার্কের একটা পেপার থাকে, এই গ্যাপটা বিশাল বড় হয়ে যাচ্ছে, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি বিকামস দ্য ডিটারমাইনিং ফ্যাক্টর যে পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে তুমি পাচ্ছ, কোয়ালিফাই করছো মেইনে কি করছো না। কারণ দেখো, অঙ্কে যে 50 মার্ক থাকে, সেই অঙ্কে 50 মার্কটা মোটামুটি সকলেই পারে এরকম সোজা অঙ্কই থাকে, এবং বেশ কিছু অপশানস থাকে, অর্থাৎ 12টা, 13টা, 15টার মধ্যে 10টা অঙ্ক করা, সেগুলো খুব সোজা অঙ্ক। ফলে মোটামুটি আমি অঙ্কে 50-এ 50 আনসার করাটা ইটস নট এ বিগ বিগ থিং। এবার এই 50-এ 50 করলাম, কিন্তু 50-এ 50 পেলাম না। এটা আমি মানে অনেকের কাছেই শুনেছি যে সম্পূর্ণ কারেক্ট করেছি স্যার, কিন্তু আমি 50-এ মানে আলটিমেটলি সে ক্লিয়ার করতে পারিনি, বা ম্যাথসের পেপারটাতে অনেকটা কম পেয়েছে। তার কারণ রয়েছে, আমি সেটা পরে একটা ভিডিওতে বলবো না হয়। বা জিকের যে পার্টটা রয়েছে, জিকের পার্টের ক্ষেত্রেও আমরা দেখি যে মানে যেগুলো ডেসক্রিপটিভ জিকে রয়েছে, ডেসক্রিপটিভ জিকের মোটামুটি 50টা 50 মার্কস থাকে, যেটা 20, 15, 15। এবং ডেসক্রিপটিভ জিকের ক্ষেত্রেও ডিফারেন্সটা খুব বেশি হয় না, যারা যারা জানে ম্যাটারগুলোকে তারা ভালোভাবে লিখে আসতে পারে মোটামুটি। ডিফারেন্সটা হয়ে থাকে অবজেক্টিভের ক্ষেত্রে। অবজেক্টিভের 2 নাম্বারের যে প্রশ্নগুলো থাকে, এবং আমরা প্রশ্নটা 2024 সালের অলিম্পিক কোথায় হয়েছিল, 2024 সালের অলিম্পিক, এবার উত্তরটা করলো যে 4-এর ক প্যারিস,
এরকম করে মানে লিখে ছেড়ে দিল, এবং দেখা গেল যে সে বেসিক্যালি এরকম যে অবজেক্টিভে যে 50 নাম্বার থাকে জিকের ক্ষেত্রে, সেই 50 নাম্বারের মধ্যে ইভেন দো হি নিউ অল দ্য ফ্যাক্টস, সে পেয়েছে 25 বা 30, সবগুলো উত্তর কারেক্ট করেছে কিন্তু পেয়েছে 25 বা 30। তার কেন হয়ে থাকে সেটা আমি একটা ভিডিওতে না হয় তোমাদেরকে এক্সপ্লেন করবো, বা যারা যারা মোটামুটি আমি অধ্যায়নে আমি অলরেডি এক্সপ্লেন করেছি তোমাদেরকে, এবং আগামী 26 তারিখে যে পরীক্ষাটা নেব তার মধ্য দিয়ে তোমরা বুঝতে পারবে যে ওয়ের ইউ গাইজ আর মেকিং মিস্টেক্স। এবার আজকে চলে আসি, আজকের যেটা টপিক সেটা হলো একটা রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং তোমরা আমাকে অনুরোধ করছিলে, এর আগে একটা রিপোর্ট রাইটিং পাবলিক ডোমেইনে রয়েছে আমার, এবং রিপোর্ট রাইটিং আমি তোমাদেরকে অধ্যয়নে করিয়েছি, অফলাইনেও করিয়েছি, এবং মানে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে। বাট একটা রিপোর্ট আমার মনে হলো, যেটা গত লাস্ট উইকেন্ডে আমি কলকাতা অফলাইনে আমি করিয়েছিলাম, তারপর এটা আমার মনে হলো যে এটা পাবলিক ডোমেইনে আমি তোমাদেরকে দিলে তোমরা এটা থেকে কিছু শিখতে পারবে। সো এই রিপোর্টটা বেসিক্যালি একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে আমার নেওয়া, এবং এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মধ্যে এটা ছিল। এরকম একটা লিখেছে যে ইয়োর কলেজ রিসেন্টলি অর্গানাইজড সিম্পোজিয়াম একটা অর্গানাইজ হয়েছে অন এনভায়রনমেন্ট কনসিয়াসনেস। এবার তার উপর একটা রিপোর্ট রাইটিং করতে বলেছে, এবং মোর অর লেস মোটামুটি এটাকে আমরা 200 ওয়ার্ডের মধ্যে আমাকে লিখতে হবে। এবার সেটাকে ফরম্যাটটাকে তোমরা কীরকমভাবে করবে, হোয়াট শুড বি ইউর লাইন অফ থিঙ্কিং, এটাকে আমি মোটামুটি, যেহেতু আমি এখানে কোনো রকম বোর্ড বা কোনো কিছুতে পড়াচ্ছি না, সো হোয়াট আই উইল ডু, যে আমি যেটা স্যাম্পলটা লিখিয়েছিলাম ক্লাসের মধ্যে, এটাকে আমরা আমাদের ক্লাসটা হলো অনেকটা রিসার্চ রুমের মতন আর কি। সেখানে যেরকম কেমিস্ট্রির রিসার্চ ল্যাবের মধ্যে আমরা যেমন বিভিন্ন ম্যাটেরিয়ালসকে মিশিয়ে, লিকুইডসকে মিশিয়ে, কেমিক্যালসকে মিশিয়ে নতুন কোনো কেমিক্যালকে পেয়ে থাকি, তেমনি আমাদের এই ক্লাসের রিসার্চ রুমটাতে আমরা ওয়ার্ডসকে মিলিয়ে নতুন সেন্টেন্সকে পেয়ে থাকি, ওয়ার্ডসকে মিলিয়ে নতুন চিন্তাকে পেয়ে থাকি, নতুন ভাবনাকে পেয়ে থাকি, এবং এই যে রিসার্চ রুমের মধ্যে নতুন নতুন এরকম অনেক কিছুই আমরা তৈরি করে থাকি, এবং উই ডু ইট টুগেদার। আমি অনেক সময় আমার সার্টেন কোনো ওয়ার্ড আমার নিজেরই মাথায় আসছে না দেখা গেল, এবং তখন আমি আমার ছাত্রদেরকে জিজ্ঞেস করি হোয়াট শুড বি দ্য বেস্ট ওয়ার্ড এক্ষেত্রে। তা এরকম একটা তোমাদের পিএসসি মিসলেনিয়াসের জন্য ইন্টারভিউটা, এই রিপোর্ট রাইটিংটা, বা পরবর্তীতে ক্লার্কশিপের জন্য এটা রিপোর্ট রাইটিংটা এই ধরনের ইম্পর্টেন্ট হতে পারে। যদিও দেখা গেছে যে ক্লার্কশিপের ক্ষেত্রে কিন্তু ঘটনা ভিত্তিক, মানে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে বা প্লেন ক্র্যাশ হয়েছে, এই ধরনের বিষয়গুলোর উপরে একটা অপশন থেকে থাকে, এবং মিসলেনিয়াসের ক্ষেত্রে অনেকটা জেনারেলাইজড রিপোর্ট রাইটিং হতে পারে। একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, একটা সিম্পোজিয়াম হয়েছে, এই ধরনের ম্যাটারগুলো, ঠিক আছে। তা এক্ষেত্রে এই ধরনের ম্যাটারগুলো কিন্তু একটু বেশি কঠিন। তুমি একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, সাধারণত সেক্ষেত্রে কী হয়ে থাকে সেগুলো আমরা মোটামুটি সকলেই খবরের কাগজে পড়ে থাকি, কিন্তু এই জিনিসগুলো, একটা সিম্পোজিয়াম হচ্ছে একটা কলেজের মধ্যে, এগুলো আমাদের অনেক সময় একটু কষ্টকর হয়ে থাকে। সো উইল জাস্ট গো ডিপ ইনটু ইট, লেটস স্টার্ট ইট, এরকমভাবে যদি আমরা লিখে থাকি, এবং এই লেখাটাকে কিন্তু আমি আমার ওয়েবসাইট www.shoptoshinac.in, এই ওয়েবসাইটের মধ্যে, যেখানে আমি অলরেডি প্রচুর তোমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের মেটেরিয়ালসগুলোকে একদম তোমাদের জন্য অ্যাভেলেবেল করে রাখছি পাবলিক ডোমেইনে। এক্ষেত্রেই এই লেখাটাকে, স্যাম্পল লেখাটাকেও আমি কিন্তু শেয়ার করব, তোমরা সেখান থেকে এই মডেল আনসারটাকে পেতে পারো। এছাড়াও যে নিচে লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনের মধ্যে, সেই ডেসক্রিপশনের মধ্যে তোমরা অধ্যয়ন একাডেমির নাম্বার থেকে অধ্যয়ন একাডেমির সঙ্গে যুক্ত হতে পারো, যেখানে আমি খাতাগুলোকে চেক করি বা পরীক্ষা নিয়ে থাকি, বা প্রচুর ডিটেলসে তোমাদেরকে গাইড করে থাকি। এছাড়া এই যে লেখাটা, তার পিডিএফটাকে পাওয়ার জন্য বা বেশ কিছু স্যাম্পল নোটসকে পাওয়ার জন্য তোমরা অধ্যয়নের যে টেলিগ্রাম চ্যানেলটা দেওয়া রয়েছে সেখানেও তোমরা যুক্ত হতে পারো। সো উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, লেটস স্টার্ট দ্য টপিক নাও। যে আমি একটা হেডলাইন দেব, সেই হেডলাইনটা আমি পরে দেব, এখনই বলছি না। একটা রিপোর্ট রাইটিংয়ের 3টে পার্ট থাকে। সেই রিপোর্ট রাইটিংয়ের ফার্স্টে হলো একটা হেডলাইন বা একটা হেডিং, তারপরে হলো একটা ডেডলাইন, অর্থাৎ তুমি কে, তুমি কোথার থেকে লিখছো, বা তুমি মানে মানে বিষয়টাকে যে তুমি প্রতিবেদককে তার তার ওয়েরঅ্যাবাউট সম্পর্কে জানানো, ডেডলাইনটা। সো দ্যাট আজকে আমি খবরের কাগজটা পড়ছি, এবং এই খবরের কাগজটা বেসিক্যালি ইটস গিভিং মি আ রিমাইন্ডার যে আজকের ডেটটা কত, ঠিক আছে, এবং এই ঘটনাটা এক্স্যাক্টলি কবে হয়েছিল, কতদিন আগে হয়েছিল, তার একটা রিমাইন্ডার হচ্ছে এই ডেডলাইনটা আমাকে দিয়ে থাকে। আর যেটা হেডলাইন, যেটা হেডিং, যেটা সেটা ইট গিভস আ বার্ডস আই ভিউ
অফ দ্য এক্সপ্রেশন, আমি সামনে কি আসতে চলেছে, সে তার একটা একটা বার্ডস আই ভিউ, একটা সিনপটিক একটা প্রেজেন্টেশন হলো এই হেডিংটা। অর্থাৎ দিস হেডিং, এই হেডিংটার আবার বৈশিষ্ট্য থাকে যে হেডিংটা খুব বড় সড়। ধরো একটা কলেজের সিম্পোজিয়াম হয়েছে, সেই কলেজের সিম্পোজিয়ামকে নিয়ে এই খবরটা বেরোবে কোথায়, ধরো একটা লোকাল কোনো ম্যাগাজিনে বা কোথাও বেরোবে, এবং সাধারণত ম্যাগাজিনগুলোর ক্ষেত্রে আমরা দেখে থাকি যে স্পেসের বড্ড অভাব থাকে, সুতরাং দ্য হেডলাইন মাস্ট নট বি টু লং, হেডিং মাস্ট নট বি টু লং, ইট হ্যাজ টু বি ক্যাচি, এবং এটা একটা নাটশেল অফ দ্য টোটাল প্রেজেন্টেশন। তাহলে প্রথম হলো হেডিং, সেকেন্ড হলো ডেডলাইন, অ্যান্ড থার্ড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ দ্য বডি। হেডলাইনটা না দিলে কিন্তু তোমার একটা নাম্বার ডিডাক্টেড হতে পারে। তা বডিটাকে আমরা কিরকমভাবে সাজিয়েছি, লেটস সি। এরকম ভাবে বলছি, amidst much funfair, amidst much funfair, XYZ College recently organized a symposium titled A Day for Nature. আবার বলছি, amidst much funfair, the XYZ College recently organized a symposium titled A Day for Nature. A Day for the Nature কিন্তু আমি ব্যবহার করলাম না, নেচারের আগে আমরা দাটাকে ব্যবহার করি না, অ্যাভয়েড করে থাকি। তাহলে একটা সিম্পোজিয়াম হয়েছে কলেজে, তার নাম আ ডে ফর নেচার, রিসেন্টলি হয়েছে, এবং এটা খুব বড় সড়ো ঘটনা নয় যে একটা সিম্পোজিয়াম। সাধারণত আমরা দেখে থাকি যে কলেজের একটা অনুষ্ঠান হয়েছে এবং সেটা সাধারণত 2-3 দিন পরে খবরের কাগজে সেটা প্রকাশিত হয়েছে বা লোকাল কোনো দৈনিকে সেই খবরটা এসছে। এমন নয় যে এটা পুরো হটকেক একটা নিউজ এবং যেটাতে ন্যাশনাল বা রিজিওনাল ইন্টারেস্ট কোনো কিছু হয়, ফলে এটা আমি রিসেন্টলি বলে চালাতে পারি যে কয়েকদিন আগে হয়েছে। ঠিক আছে, ডেডলাইনটা আমি এখনো দিইনি, হেডিংটা কিন্তু আমি এখনো দিইনি। আরেকবার বলছি, অ্যামিডস্ট মাচ ফানফেয়ার, ফানফেয়ার মানে প্রচণ্ড উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই যে মানে XYZ কলেজ সেটা কি করেছে, তারা একটা রিসেন্টলি অর্গানাইজড সিম্পোজিয়াম, এই যে একটা সিম্পোজিয়ামটা অর্গানাইজ করেছে, টাইটেলড আ ডে ফর নেচার। কেউ আমাকে বলেনি নেচার কীরকম হতে পারে, কিন্তু সাধারণত কলেজকে আমরা যদি ভাবি যে কলেজে এই ধরনের মানে টাইটেলগুলো আমাদের প্রোগ্রামগুলোর হয়ে থাকে, আর ডে ফর নেচার, প্রকৃতির জন্য একটা দিন, এরকম চিন্তাভাবনায় কিন্তু আমাদের অথরিটিটা করে থাকে। টু রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইকোসিস্টেম উই লিভ ইন। তাহলে আমার সেন্টেন্সটা কিন্তু এখনো শেষ হয়নি, আবার বলছি কি, টু রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইকোসিস্টেম উই লিভ ইন। তাহলে আরও একবার পুরো সেন্টেন্সটাকে একবার পড়ছি। Amidst much funfair, the XYZ College recently organized a symposium titled A Day for Nature to raise awareness about the ecosystem we live in. অর্থাৎ যে পরিবেশে আমরা বেঁচে থাকি, আমরা লালিত পালিত হই, তার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য এই XYZ কলেজ সম্প্রতি একটা সিম্পোজিয়াম অর্গানাইজ করেছিল, যার নাম আ ডে ফর নেচার। এই সিম্পোজিয়ামটার নাম ছিল আ ডে ফর নেচার। এরপরে হলো, অর্থাৎ প্রথম লাইনের মধ্যেই আমি কিন্তু আসল কথাটাকে বলে দিলাম যে আমি কি বলতে চলেছি। আর ডে ফর নেচার, সুতরাং প্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে, একটা সিম্পোজিয়াম হয়েছে, কোথায় হয়েছে, কলেজে হয়েছে। ডেটটা কবে ছিল, রিসেন্টলি আমি বলেছি, এটা তুমি ইয়েস্টারডেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ডেট লাইনে তুমি আজকের ডেটটা দিলে, ইয়েস্টারডে মানে গতকালে এটা হয়েছিল। বাট আমি এটাকে খুব প্র্যাকটিক্যাল জায়গার থেকে, যেহেতু নিউজ পেপার আমরা পড়তে পড়তে অভিজ্ঞ, এই ধরনের খবর আমরা কোথায় দেখি তার ভিত্তিতে আমি রিসেন্টলি বললাম, এবং প্রশ্নের মধ্যেও রিসেন্টলি বলা হয়েছিল। দিস আর দ্য ফ্যাক্টার্স যেটাকে আমি কনসিডার করেছি। দেখো, এইবার একটা প্রোগ্রাম যখনই আমরা বলি, এই প্রোগ্রামটা সম্পর্কে যখন আমরা পড়ি, সেই প্রোগ্রামটাতে আমরা কি ভাবি যে ওই প্রোগ্রামটাতে, অনুষ্ঠানটাতে কে কে এসেছিলেন সেটা জানাটা জরুরি। প্রোগ্রামটা কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কেন হয়েছিল, কবে হয়েছিল, রিসেন্টলি হয়েছিল, কোথায় হয়েছিল, XYZ কলেজে হয়েছিল, কেন হয়েছিল, পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে। তো এতগুলো কোয়েশ্চেনের জবাব দিয়ে গেল আমার প্রথম সেন্টেন্সটা। এরপরে হচ্ছে কারা কারা সেই অনুষ্ঠানটাতে এসেছিলেন। তাহলে দ্য লিস্ট অফ এমিনেন্ট গেস্টস ইনক্লুডেড, অর্থাৎ যারা মানে যারা এই ইয়েতে সিম্পোজিয়ামটাতে যে গেস্টরা, ঠিক আছে, এসছিলেন, তাদের যে লিস্ট, এমিনেন্ট গেস্টস, ঠিক আছে, তারা যেমন সেমন নয়, এমিনেন্ট গেস্ট ছিলেন তারা। দ্য লিস্ট অফ এমিনেন্ট গেস্টস ইনক্লুডেড মিস্টার এক্স, দ্য চেয়ারপারসন অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি। অর্থাৎ কলেজে একটা অনুষ্ঠান হচ্ছে, তা স্বাভাবিকভাবেই যে পৌরপিতা যিনি আছেন
তাকে সম্মানের সঙ্গে, এটা তুমি পৌরপিতার জায়গায় সাব ডিভিশনাল অফিসার করতে পারো, কোনো অফিসারের নামও বলতে পারো। আমি এক্ষেত্রে একজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভকে বলে শুরুতে ব্যালেন্সটাকে ঠিক রেখেছি। তাহলে the list of eminent guests included Mr. X, the chairperson of the local municipality, Miss Y, a known environment activist. মিস ওয়াই, অর্থাৎ আমি একটা জেন্ডার বৈষম্যকে আমি রাখলাম, শুধু মিস্টার মিস্টার দিলাম বা শুধু মিস দিলাম বা মিসেস দিলাম, কেমন লাগছে মিস। এক্ষেত্রে মিসেসগুলো সাধারণত দেওয়া হয় না। মিস ওয়াই, আ নোন এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট, and Mr. Z, Mr. Z, the Mr. Z, Mr. Z, ইনি কে হচ্ছেন? ইনি হচ্ছেন ফরেস্ট অফিসিয়াল, ফরেস্ট অফিসিয়াল, ফরেস্ট অফিসিয়াল, ঠিক আছে। অ্যান্ড অ্যান্ড এরপরে বলছি মিস্টার এ। তাহলে প্রথমে হলো কি, দ্য লিস্ট অফ এমিনেন্ট গেস্টস ইনক্লুডেড মিস্টার এ, দ্য চেয়ারপারসন অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, মিস ওয়াই, রেপুটেড এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট। এই জায়গাটাতে তুমি ফরেস্ট অফিসিয়ালটাকে তুমি রাখতেও পারো, তার জায়গাতে ডাইরেক্ট বলতে পারো অ্যান্ড মিস্টার জেড, মিস্টার জেড অফ এবিসি এনজিও, which recently came in the news for novel initiatives to protect the environment. The list of eminent guests included Mr. X, the chairperson of the local municipality, Miss Y, reputed known environment activist, and Mr. Z, whose NGO, JAR NGO, recently came in news for novel initiatives, অর্থাৎ অভিনব কিছু তারা ইনিশিয়েটিভ নিয়েছে ইদানিংকালে, সম্প্রতিকালে, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে, তাহলে আমার দুটো লাইনের মধ্য দিয়ে আমি কে, কবে, কোথায়, কেন এতগুলো প্রশ্নের আমি জবাব দিলাম। আরও একবার তাহলে তোমার সুবিধার জন্য পড়ছি, আরও একবার বলছি www.saptarshilak.in, সেখানে তোমরা এই লেখাটাকে পাবে এবং সেই লেখাটার লিঙ্কটা আমি এই নিচের যে ডিসক্রিপশনের মধ্যে ইনক্লুড করে দিচ্ছি। Amidst much fanfare, the XYZ College recently organized a symposium titled A Day for Nature to raise awareness about the ecosystem we live in. The list of eminent guests included Mr. X, chairperson of the local municipality, Miss Y, a known environment activist, and Mr. Z, the NGO, the NGO of whom recently came in the news for novel initiatives to protect the environment. এটা আমার মোটামুটি ফার্স্ট প্যারাটাকে আমি শেষ করলাম। The symposium started off, okay, by lighting the sacred lamp by Mr. A. The symposium started off by lighting the sacred lamp, প্রদীপ জ্বালিয়ে, যে প্রদীপের যে মঙ্গল দ্বীপ জ্বালিয়ে। The symposium started off by lighting the sacred lamp by Mr. A, the principal of the college. তাহলে আমার যে প্রথম লাইনটা ছিল সেখানে কিন্তু আমি গেস্টদের কথা বলেছি, প্রিন্সিপালের কথা বলিনি। আমি কালকে একটা লেখা পড়ছিলাম, একজনের বা দুজনের আমি এরকম পেলাম যে তারা একটা অনুষ্ঠান করছে, সেই অনুষ্ঠানের গেস্টের মধ্যে ধরো কলেজ প্রাঙ্গণে একটা বা ক্লাবের প্রাঙ্গণে একটা অনুষ্ঠান হচ্ছে, তা ক্লাবের প্রেসিডেন্টকেই বলছে যে দ্য স্পেশাল গেস্ট ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব। এটা কখনোই হবে না। তাহলে গেস্ট লিস্টের মধ্যে আমার কলেজের মানুষ থাকবেন না, বাইরের লোক থাকবেন। বাট এই সাধারণত এই যে মানে মঙ্গলদ্বীপ জ্বালিয়ে এই যে অনুষ্ঠানটা, তার শুভ সূচনা করছেন কে? কলেজের প্রিন্সিপাল, অধ্যক্ষ মহোদয়। The symposium started off by lighting the sacred lamp by Mr. A, the principal of the college, along with other guests. তাহলে তার সঙ্গে কিন্তু অন্যান্য আরো বাকিরাও উপস্থিত ছিলেন, কিন্তু আমি এই জায়গাটার কৃতিত্বটা মানে এই জায়গাটার হাইলাইটটা আমি পুরো দিলাম প্রিন্সিপালকে। The symposium started off by lighting the sacred lamp by Mr. A, the principal of the college, along with other guests. তাহলে একটা লাইন আমি শেষ করলাম। This was followed by a welcome speech. This was followed by, অর্থাৎ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে হলো
তারপরে কি হতে পারে। সাধারণত এই ধরনের নেচার রিলেটেড এগুলোর মধ্যে আমরা এই যে নাচ গান এগুলোকে দেখি না, এগুলো খুব ব্যাকডেটেড কনসেপ্ট, যে উদ্বোধনী সঙ্গীত বা উদ্বোধনী নৃত্য এগুলো ঠিক আছে পাড়ার প্রোগ্রাম অনুষ্ঠান এগুলোতে হয়ে থাকে সাধারণত, কিন্তু একটা সিম্পোজিয়াম একটা গুরুগম্ভীর বিষয় হচ্ছে সেখানে আমি কিন্তু সাধারণত এই জিনিসগুলোকে অ্যাভয়েড করাটাই ভালো। এবং তা তোমার লেখারও অতটা স্পেস নেই যে তুমি বিষয়টার বর্ণনা দিতে হলে তোমাকে শুরুতে একটা উদ্বোধনী নৃত্য হলো, তারপরে গান হলো, এসব দরকার নেই, এগুলোকে বেটার টু স্কিপ অল দিস থিংস। দিস ওয়াজ ফলোড বাই এ ওয়েলকাম স্পিচ বাই দ্য প্রেসিডেন্ট অফ দ্য ম্যানেজমেন্ট কমিটি। অর্থাৎ কলেজে এমিনেন্ট গেস্টরা তো হলো, প্রিন্সিপালও হলো, কিন্তু কলেজে তো একটা ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, তার যে প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি একজন ইলেক্টেড লোক হয়ে থাকেন। তাহলে প্রিন্সিপাল তো প্রদীপ প্রজ্বলন করলেন, তা ওই ভদ্রলোকটি তিনি আর কি দোষ করলেন। সুতরাং তিনি কি করছেন, যে স্বাগত ভাষণটা, ওয়েলকাম স্পিচটা তিনি দিলেন ম্যানেজমেন্ট কমিটির যে ম্যানেজিং কমিটির যে প্রেসিডেন্ট। সো তাহলে পরের লাইনটাকে আমি কি লিখছি, যে দিস ওয়াজ ফলোড বাই এ ওয়েলকাম স্পিচ বাই দ্য প্রেসিডেন্ট অফ দ্য ম্যানেজিং কমিটি। ম্যানেজিং কমিটির যে প্রেসিডেন্ট আছেন তিনি এই ওয়েলকাম স্পিচটা দিচ্ছেন। Following that, the keynote speakers delivered their valuable speeches on a plethora of subjects. অর্থাৎ এই যে প্রেসিডেন্টের ভাষণটা হলো, স্বাগত ভাষণটা, তারপরে যে কিনোট স্পিকার্সরা রয়েছেন, কিনোট স্পিকার্স যে এক একটা টপিকের উপরে এক একজন কিনোট স্পিকার থাকছেন, ফলে এখানে আমার বেশ কয়েকজন কিনোট স্পিকার্স রয়েছেন, শুধু একজন নন। তা কেউ হয়তো গ্রিন হাউস গ্যাস নিয়ে বললেন, কেউ হয়তো প্লাস্টিক পলিউশনকে নিয়ে বলছেন, কেউ অন্য কোনো একটা টপিকের উপরে কিনোট স্পিকার রয়েছেন, বাট এভরিথিং ইজ আন্ডার ওয়ান আমব্রেলা, দ্যাট ইজ এনভায়রনমেন্ট। তাহলে আমি কি বলছি, following that the keynote speakers delivered their valuable speeches on a plethora of subjects. বিভিন্ন বিষয়ের উপরে, অনেক বিষয়ের উপরে আমাদের যে কিনোট স্পিকাররা তারা বক্তব্য রাখলেন। হ্যাঁ, লাইক গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে, অ্যাফরেস্টেশন, গ্রিন হাউস গ্যাসেস এটসেট্রা। তাহলে পরিবেশ সংক্রান্ত বিষয়গুলোর মধ্যে তো আমরা এইগুলোকেই দেখে থাকি, যে বা ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটাকেও তুমি ইনক্লুড করতে পারো। তাহলে কি বলছি, ফলোইং দ্যাট দ্য কিনোট স্পিকার্স ডেলিভার্ড দেয়ার ভ্যালুয়েবল স্পিচেস অন আ প্লেথোরা অফ সাবজেক্টস লাইক অ্যাফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস গ্যাসেস এটসেট্রা। এই ধরনের বিষয়গুলোর উপরে কিনোট স্পিকার্সরা এক একজন তাদের বক্তব্যগুলোকে রাখলেন। ঠিক আছে, এরপরে এরপরে student representatives also participated in group discussion, debate and quiz competition about the environment. তাহলে student representatives also participated in group discussions, debates, quiz competition about the environment. ঠিক আছে, তাহলে এরপরে কি হলো, তাহলে সাধারণত একটা কলেজের অনুষ্ঠানকে, তোমরা সকলেই কলেজে পড়েছো, আমরা পড়েছি, কি হচ্ছে যে প্রদীপ প্রজ্বলন করে অধ্যক্ষ মহোদয় তিনি করলেন, শুরু করলেন, তারপরে ম্যানেজিং কমিটিতে যিনি রয়েছেন তিনি কি করলেন, সেটাকে তার স্বাগত ভাষণটা দিলেন। এরপরে যে বক্তারা রয়েছেন সেই বক্তারা বিভিন্ন বিষয়ের উপর তারা তাদের স্পিচটাকে দিলেন। এবার সবাই তো বলছে, তাহলে কলেজের থেকে ছেলেমেয়েরা কি, তাদের তো কিছু বক্তব্য রয়েছে, তাহলে একটা এই যে কলেজের মধ্যে একটা সিম্পোজিয়াম হচ্ছে, তার মধ্যে কি কি থাকছে, তাহলে ডিবেটস থাকছে তার মধ্যে, এবারে এর উপরে একটা এই দিনটাকে পুরো একটা সকলের কাছে একটা প্রিয়, মানে একটা ভালো ইভেন্ট একটা করে তোলা হচ্ছে। তাহলে কলেজের স্টুডেন্টসরা কি, দে পার্টিসিপেটেড ইন হোয়াট, ডিবেটস হতে পারে, গ্রুপ ডিসকাশন হতে পারে, তারপর কি হতে পারে, কুইজ কম্পিটিশন হতে পারে, সব কিছুই আধারিত কাকে নিয়ে, এনভায়রনমেন্ট, পরিবেশকে নিয়ে। তাহলে আরেকটা প্যারাকে আমি এখানে শেষ করলাম। It was resolved that a plantation program will be carried out by the college authority at the locality and its surroundings in association with the civil society. তাহলে আমি কলেজ অথরিটি ইজ ভেরি মাচ পার্ট অফ দ্য সিভিল সোসাইটি। তাহলে আশেপাশের যে বাড়ি ঘর মানুষজন রয়েছেন সবাই তো সেই সিভিল সোসাইটিকে ফর্ম করছে। তাহলে কলেজের ভেতরে শুধু একটা সিম্পোজিয়াম হলো এনভায়রনমেন্ট নিয়ে, তা আমরা সবসময় বলি যে এই যে চিন্তাটাকে তো মানুষের কাছে পৌঁছতে হবে। সুতরাং
পরের প্যারাতে অর্থাৎ থার্ড প্যারা আমার শুরু হচ্ছে এরকম বলে, ইট ওয়াজ অলসো রিজলভড দ্যাট আ প্ল্যান্টেশন প্রোগ্রাম উইল বি ক্যারিড আউট বাই দ্য কলেজ অথরিটি অ্যাট দ্য লোকালিটি ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য সিভিল সোসাইটি। অর্থাৎ আশেপাশে সাধারণ মানুষ যে সিভিল সোসাইটি রয়েছে তাদের সহযোগিতাতে একটা বৃক্ষরোপণ অনুষ্ঠান সেটাকে করা হবে। ঠিক আছে? A team of green volunteers, a team of green volunteers was formed to address any emergency issue and mitigate the evil effects of any damage caused on the environment. তাহলে কি কি আমাদের তো শুধুমাত্র ভাষণ হলো বা কিছু গ্রুপ ডিসকাশন হলো, প্রদীপ জ্বালানো হলো, ইটস নট দ্য এন্ড অফ আওয়ার রেসপন্সিবিলিটি টুয়ার্ডস আর নেচার, তাই না? তাহলে আমরা কি করতে পারি? প্রথম কথা হলো যে আমরা কি করছি, যে একটা প্ল্যান্টেশন প্রোগ্রাম করব, সেটার শুরু ঠিক করলাম। ইট ওয়াজ রিজলভড দ্যাট আ প্ল্যান্টেশন প্রোগ্রাম উইল বি ক্যারিড আউট in the locality, at the locality, in association with the civil society. তারপরে আমি কি বলছি, নেক্সট আমি যেটা বলছি সেটা হলো যে a team of green volunteers, a team of green volunteers was also formed. A team was formed. গ্রিন ভলান্টিয়ার্স দেখে আমরা অনেকেই ভাবি যে তাহলে কি এরপরে ওয়াজ হবে না ওয়ার হবে, বাট এক্ষেত্রে আমার বক্তব্যটি কি, টিম ওয়াজ ফর্মড, গ্রিন ভলান্টিয়ার তো ফর্ম করা হয়নি, সেই টিমের সদস্য ছিল গ্রিন ভলান্টিয়াররা। তাহলে দ্যাট টিম ওয়াজ ফর্মড, আ টিম অফ গ্রিন ভলান্টিয়ার্স ওয়াজ ফর্মড টু অ্যাড্রেস এনি ইমার্জেন্সি ইস্যু। আমরা মাঝে মাঝেই দেখি যে রাতের বেলাতে একটা গাছ কাটা হলো, তাহলে দিস ইজ অ্যান ইমার্জেন্সি ইস্যু রিগার্ডিং নেচার। বা আমি দেখছি যে কোথাও পরিবেশের কোনো আমাদেরকে সহায়তা করতে হবে। আমি অনেক সময় তো আমরা রাস্তায় যেতে যেতে দেখি যে কল থেকে জল পড়ছে, ঠিক আছে, বিদ্যুতের যে কানেকশনটা সেটা চলছে। সুতরাং a team of green volunteers was formed to address any emergency issue and mitigate the evil effects of any damage caused on the environment. পরিবেশের ওপরে কোনো ক্ষতিকারক কাজ হলে তার যে কুপ্রভাব রয়েছে সেটাকে লাঘব করবার জন্য এই গ্রিন ভলান্টিয়ার্সদের একটা টিমকে ফর্ম করা হলো, যারা কি করবে, যে তারা যে কোনো এমার্জেন্সি ইস্যুতে তারা এগিয়ে আসবে, ঝাঁপিয়ে পড়বে, কাজ করবে। ঠিক আছে? দেন an awareness rally was also planned. An awareness rally was also planned. অর্থাৎ একটা সচেতনতামূলক একটা র্যালি, যেখানে এই যে মানুষের মধ্যে এই বার্তাগুলোকে পৌঁছানো হবে, সেটারও প্ল্যান করা হলো। একটা সিম্পোজিয়াম হচ্ছে, সিম্পোজিয়ামের মধ্যে তো দেয়ার উইল বি সার্টেন ডিসকাশনস, দেয়ার উইল বি সার্টেন ডিবেটস, সার্টেন কনক্লুশনস, এবং করে আলটিমেটলি অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। তাহলে আমার এক্ষেত্রে আমি কি করছি, আমার সমস্ত আলোচনা হয়েছে, এবার আমি রিজলভ করেছি কি, যে একটা প্রথম কথা চারা গাছ ডিস্ট্রিবিউশন করা হবে, অ্যাফরেস্টেশন করা হবে, এই পরিবেশের উপরে এই ড্যামেজকে আটকানোর জন্য একটা এমার্জেন্সি টিমকে নাম দিয়েছি আমরা গ্রিন ভলান্টিয়ার্স, সেটাকে ফর্ম করা হবে। এবং কি করছি আমরা, যে একটা অ্যাওয়ারনেস র্যালি, অ্যান্ড অ্যাওয়ারনেস র্যালি ওয়াজ অলসো প্ল্যান্ড। ফাইনালি দ্য সিম্পোজিয়াম এন্ডেড। এবং মোটামুটি এরকম করে অনেকটা হয়েছে সিম্পোজিয়াম। আমার মোটামুটি 200 ওয়ার্ড যদি আমার স্পেস থাকে, সেই 200 ওয়ার্ডও আমার মোটামুটিভাবে হয়ে গেছে। তাহলে সেই 200 ওয়ার্ড শেষের পথে। এবার আমি একটা সুন্দর করে, এবার এত কিছু হলো, সাধারণত আমরা যারা কলেজ করে থাকি, কলেজে আমরা প্রত্যেকেই জানি যে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভসরা থাকে, কলেজ ইউনিয়ন থাকে, তাদের একটা বড়সড় ভূমিকা থাকে। তাহলে কলেজে গেস্টদের ভূমিকা ছিল, কলেজে ম্যানেজমেন্টের ভূমিকা, ম্যানেজিং কমিটির ভূমিকা ছিল, প্রিন্সিপালের ভূমিকা ছিল, স্টুডেন্টের ভূমিকা ছিল, এবার একটা স্টুডেন্ট লিডারের কথাও কিন্তু আসছে। দিস ইজ বেসিক্যালি হাউ ইউ শুড থিঙ্ক। আমরা অনেক সময় ইনকমপ্লিট ছেড়ে দিই, ঠিক আছে, বাট একটা লেখাকে আমি যখন করবো, ইট শুড বি কম্প্রিহেন্সিভ, অল এনকম্প্যাসিং। সমস্ত মানুষগুলো, সমস্ত অ্যাক্টিভিটিগুলোকে এক ছাদের তলায় নিয়ে আসা, দ্যাট ইজ দ্য সিম্বল অফ আ গুড রাইটিং। তাহলে ফাইনালি দ্য সিম্পোজিয়াম, এবার সিম্পোজিয়ামটা শেষ হচ্ছে। ফাইনালি দ্য সিম্পোজিয়াম concluded with vote of thanks by the General Secretary of the Students' Union. Finally, the symposium ended with vote of thanks by the General Secretary of the Students' Union. অর্থাৎ স্টুডেন্ট ইউনিয়নের যিনি জিএস থাকে, তার যে ধন্যবাদ জ্ঞাপন,
সেটার মধ্য দিয়ে এই যে সিম্পোজিয়ামটা, এটা একটা ইভেন্টফুল সিম্পোজিয়াম, এটা কিন্তু শেষ হলো। সুতরাং এই যে পুরো বিষয়টাকে আমরা চেষ্টা করেছি যে সুনির্দিষ্ট ওয়ার্ড লিমিটের মধ্যেই সেটাকে রাখবার জন্য, এবং এটার মধ্য দিয়ে প্রচুর জিনিসকে আমরা কভার করলাম। এবার আমার আজ রাতেও আমি তোমাদেরকে অধ্যায়নে যখন ক্লাস নেব, এরকমই একটা নতুন কিছুর উপর একটা লেখা নতুন চিন্তা ভাবনাতে শেখাবো। আবারও বলছি যে তোমরা যারা, আমি যতটুকু সম্ভব তোমাদেরকে এই পরিসরের মধ্যে অধ্যায়নের এই ইউটিউব চ্যানেলের পরিসরে, যাতে সাধারণ ছেলেমেয়েরা কিছুটা হলেও বেনিফিট পায়, এবং সেটার আমি সব সময় চেষ্টা করবো, দ্যাট মাচ আই ক্যান অ্যাসিওর ইউ। আর যারা অধ্যায়নে রয়েছে তারা তো জানোই যে আমরা কীরকম চাপটা তোমাদের উপরে রেখেছি, বা কীরকমভাবে আমি তোমাদেরকে রীতিমতো অত্যাচার করে চলেছি। এতই নোট এবং এতই টাস্ক বা পরীক্ষার চাপ সব কিছুই রাখা হয়েছে তোমাদের উপরে। আই হোপ যে তোমরা সকলেই ভালো করো। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা সেটাও জানাতে পারো, এবং যে কোনো ক্ষেত্রে তোমরা এখানে অধ্যায়ন একাডেমি ডিটেলসটা দেওয়া রয়েছে 6295350350, সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোনে কথা বলে নিতে পারো। এবং আমি তোমাদের জন্য যে একটা ডিসকাশন, একটা টাইম আমি দিয়ে থাকি উইকলি বেসিসে, সেটাও আমি তোমাদের সঙ্গে কন্টিনিউ করব। আই হোপ আজকের সেশনটা তোমাদের কাজে লাগলো। আমি তাড়াতাড়ি আরও একটা এরকম সেশন সকলের জন্য নিয়ে আসবো। সো টিল দেন, সি ইউ। ভালো থাকো, ভালো করে পড়তে থাকো। বেস্ট উইশেস। থ্যাংক ইউ।